আমি আনিসুর রহমান। আমাদের আসলে একটু কারিগরি ত্রুটির কারণে আমরা আসলে কানেক্ট করতে পারতেছিলাম কিন্তু এখানে ভয়েসটা আসতেছিল না। এই জন্য একটু সমস্যা হয়ে গেল। 7 মিনিট আমরা দেরি করে জয়েন করতে পেরেছি, এই জন্য দুঃখিত। আজকে আমরা যে বিষয়টা আলোচনা করব সেটা হচ্ছে যে অনলাইন সার্চ টেকনিক্স। আমরা যে ডকুমেন্টেশন এন্ড ইনফরমেশন রিট্রিভাল যে কোর্সটা আছে, শুরুতে আমি যেটা আলোচনা করেছিলাম যে এখানে মোট হচ্ছে 8টা ইউনিট আছে। এই 8টা ইউনিটের মধ্যে আজকে হচ্ছে 5ম নাম্বার ইউনিট আমরা আলোচনা করব। এর মাঝে শুধু একটা ইউনিটকে আমরা স্কিপ করেছি, একটু অংশ, অর্ধেক অংশ। সেই ইউনিটটা হচ্ছে ইউনিট 3। তো এই ইউনিট 3 নাম্বারটা হচ্ছে আমরা এটা পরে আলোচনা করব। এখানে থিওরিটিক্যাল কিছু বিষয় আছে যেখানে আপনাকে দেখতেছি না আনিস স্যার আপনাকে দেখতেছি না কেন? আমি তো আছি, কিন্তু আপনার ছবি আসতেছে না, যে আমরা ছবি দেখতেছি না। না দেখার তো কথা না, আমি তো দেখতেছি আমাকে নিজেকে। এখন কি দেখা যাচ্ছে? এখন আশা করি সবাই দেখতে পাচ্ছেন আমাকে। যদি আমাকে দেখতে না পারেন তাহলে আমার মনে হয় যে একটু ইনবক্সে লিখলেও হবে, আমি তো এখান থেকে দেখতে পারবো। দেখা যাচ্ছে আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ স্যার। আচ্ছা, আমরা আজকে যে বিষয়টা আলোচনা করব সেটা শুরুতেই বলেছিলাম যে আমরা আলোচনা করব হচ্ছে আর অনলাইনে বিভিন্ন প্রকার অনুসন্ধান কৌশল। এটা পরীক্ষায় আসে, আশা করি এক বছর, গত 2 বছরের মধ্যে এক বছর একটা শর্ট নোট হিসেবে এসেছিল, আর একবার এটা ফুল প্রশ্ন হিসেবে এসেছে। আশা করি আগামী বছর এই প্রশ্নটা থাকবে। আমরা অনলাইনে অনুসন্ধান করতে গিয়ে গত ক্লাসে যেটা আলোচনা করেছিলাম যে আমরা যখন কোনো ইন্টারনেটে কোনো কিছু অনুসন্ধান করি তখন আমাদের হচ্ছে বিভিন্ন ধরনের সার্চ ইঞ্জিনের প্রয়োজন হয়। গুগল, ইয়াহু, আল্ট্রা ভিস্তা এগুলোতে প্রয়োজন হয়। আমরা যখন এই গুগল, ইয়াহু, আল্ট্রা ভিস্তা এগুলো, এই সার্চ ইঞ্জিন গুলো ব্যবহার করে কোনো কিছু অনুসন্ধান করব, যেটা প্রতিনিয়তই করে থাকি আমরা, সেই অনুসন্ধান করার জন্য বিভিন্ন ধরনের কৌশলগুলো অবলম্বন করতে হয়। সেই কৌশলগুলো অবলম্বন করলে আমরা খুব দ্রুত সময়ের মধ্যে আমরা আমাদের কাঙ্ক্ষিত তথ্যটা পেতে পারি, একদম পারফেক্ট তথ্যটা পেতে পারি। যদি আমরা সঠিকভাবে অনুসন্ধান করতে না পারি তাহলে এখানে অপ্রয়োজনীয় আননেসেসারি শব্দ আসবে। আর যেহেতু স্টুডেন্ট যারা আছেন তারা হচ্ছে এই কোর্স থেকে পড়াশোনা করে আপনারা হচ্ছেন ইনফরমেশন সায়েন্টিস্ট হবেন, তথ্য বিজ্ঞানী হবেন বা লাইব্রেরিয়ান হবেন। আর লাইব্রেরিয়ানের কাজই হচ্ছে সঠিক তথ্যটি খুঁজে ব্যবহারকারীকে সরবরাহ করা। আর এখন এই প্রযুক্তির যুগে ইন্টারনেট ভিত্তিক তথ্য খোঁজাটাও কিন্তু অনেকটা গুরুত্বপূর্ণ একটা বিষয় হয়ে দাঁড়িয়েছে। তো আমি যে বিষয়টা আলোচনা করেছিলাম যে গত সিলেবাসটা সম্পর্কে একটু আলোচনা করতে চেয়েছিলাম, যে আমরা মোট 8টা ইউনিটের মধ্যে এই ডকুমেন্টেশন ইনফরমেশন রিট্রিভাল যে কোর্সটা আছে সেখানে আমাদের মোট 8টা ইউনিট আছে। এর মধ্যে হচ্ছে আমরা 5ম নাম্বার ইউনিটে আজকে আলোচনা করব। যেটা শুরুর দিকের যে কালো চিহ্ন দিয়ে যে অংশগুলো দেওয়া আছে সেগুলো আমরা অলরেডি আলোচনা করেছি। ইনফরমেশন রিট্রিভাল and searching concept, evolution and advantages of online information retrieval system, searching and browsing আমরা এই পর্যন্ত আলোচনা করেছি। আজকের যে আলোচনা বিশেষ সেগুলো লাল অংশ দিয়ে যে অংশটুকু আছে আজকের ক্লাসের মধ্যে অংশটুকু আমরা কভার করতে পারবো ইনশাআল্লাহ। সেটা হচ্ছে টুলস এন্ড টেকনিক্স অফ অনলাইন ইনফরমেশন রিট্রিভাল, স্টেপস অফ অনলাইন সার্চিং, সার্চ লজিক, সার্চ স্ট্র্যাটেজি এন্ড টেকনিক্স। এই অংশটুকু আমরা আলোচনা করব। আমরা এর মাঝে 5 নাম্বার আমরা এই আজকের ক্লাসের মধ্যে দিয়ে আমাদের 5টা ইউনিট কমপ্লিট হবে আশা করি। শুধুমাত্র ইউনিট 3 থেকে এই অংশটুকু আমি আছে, এই অংশটুকু আমরা আলোচনা করিনি, যেটা আমি পরবর্তীতে আশা করি যে সর্বশেষ আলোচনা করব। এই কারণে যে এখানে হচ্ছে থিওরিটিক্যাল কিছু বিষয় আছে, এখানে ওই রকম করে বোঝানোর বা একদম ইয়ের মতো অনেকটা হিস্ট্রিক্যাল পড়াশোনার মতো সেই জিনিসগুলো আমরা আলোচনা করব। কিন্তু এর মধ্যে কালো অংশটুকু দেয়া যেটা আছে সেটা আমার প্রথম দিকে ক্লাসে এই অংশটুকু কভার হয়েছে। সেটা হচ্ছে ডকুমেন্টেশন সার্ভিসেস, মেথডস অফ প্রোভাইডিং ডকুমেন্টেশন সার্ভিসেস। আমাদের ইউনিট 3 প্রথম অংশটুকু যেটা আছে সেটা আমরা ডকুমেন্টেশন সার্ভিস সম্পর্কে আলোচনা করেছিলাম। ডকুমেন্টেশন সেবা, যেখানে আমরা ডকুমেন্টেশন ওয়ার্কস কি এবং ডকুমেন্টেশন সার্ভিস কি সেখানে আলোচনা করেছিলাম। এখন যে অংশটুকু বাকি আছে সেটা হচ্ছে ডকুমেন্টেশন সার্ভিসেস অ্যাভেলেবল ইন লিডিং ন্যাশনাল এন্ড গ্লোবাল ডকুমেন্টেশন এন্ড ইনফরমেশন সেন্টার উইথ স্পেশাল রেফারেন্স। বেসিক্যালি এখানে ডকুমেন্টেশন সেন্টার সম্পর্কে ওইরকম বা ডকুমেন্টেশন সার্ভিস অ্যাভেলেবল কোথায় আছে এরকম প্রশ্ন আমরা বিগত বছরের প্রশ্ন অ্যানালাইসিস করলে পাই না। যেমন 2017 এ বিআইডিএস সম্পর্কে এসেছিল, 2018 তে ব্যান্সডক সম্পর্কে এসেছিল, আবার 2017 এর একটা স্পেশাল পরীক্ষায় ইফলা সম্পর্কে শর্ট নোট এসেছিল। তো আমরা
এই জিনিসগুলো পর্যালোচনা করে দেখবো যে আগামী বছরের জন্য আমাদের জন্য কোনটা ইম্পর্টেন্ট, সেগুলো সহ বাকিগুলো সম্পর্কে আমরা একটু আলোচনা করব এই এর মধ্যে। তাহলে আমাদের ইউনিট 3 কভার হয়ে যাবে। এরপরে বাকি অংশটুকু থাকবে 3টা ইউনিট, যেটা 6, 7 এবং 8, যেখানে আছে ইন্ডেক্সিং এবং অ্যাবস্ট্রাক্টিং সম্পর্কে। সেগুলো আমরা এর পরবর্তী ক্লাসে আমরা আলোচনা করব। তবে নেক্সট ক্লাসে আমরা ইন্ডেক্সিং সম্পর্কে আলোচনা করব, এরপরে অ্যাবস্ট্রাক্টিং, সর্বশেষ 8ম নাম্বার ক্লাসে গিয়ে আমরা এই ইউনিট 3 বাকি অংশটুকু যেটা আছে সেটা আমরা আলোচনা করব। আমরা সব ধারাবাহিকভাবে না গিয়ে এইটুকু শুধু একটু আলাদাভাবে আমরা আলোচনা করব। তো এখন আমরা আমাদের মূল ক্লাসে ফিরে যাই, যে আমরা আলোচনা করেছিলাম যে সার্চ টেকনিক্স। এখন আমরা সার্চ টেকনিক্স এর শুরুতেই আমরা যে অংশটুকু দিব, সার্চ টেকনিক্স কি জিনিস, এখানে এসেছিল যে সার্চ টেকনিক্স কাকে বলে, সার্চ টেকনিক্স করার জন্য যে কৌশলগুলো আছে সেগুলো আলোচনা করো। এরপরে হচ্ছে এগুলোর উদাহরণ সহ সার্চ টেকনিক্স যে টাইপস গুলো আছে বা সার্চ করার জন্য যে কৌশলগুলো অবলম্বন করতে হয় সেগুলো উদাহরণ সহ বর্ণনা করো। তো আমরা পরীক্ষার খাতায় যেটা আপনারা লিখবেন যে সার্চ টেকনিক্স বা অনলাইন অনুসন্ধান কৌশল বলতে আমরা কি বুঝি। আমরা শুরুতেই গত ক্লাসে যেটা আলোচনা করেছিলাম সেটার একটা লাস্ট অংশ থেকে আপনারা ধরে আলোচনা করতে পারেন এরকম, যে আমরা ইন্টারনেটে অনুসন্ধান করার জন্য বিভিন্ন ধরনের সার্চ ইঞ্জিন ব্যবহার করে থাকি। আর এই সার্চ ইঞ্জিন গুলো তাদের ধরনের উপর ভিত্তি করে, তাদের প্রযুক্তিগত সেটআপের উপর ভিত্তি করে বিভিন্ন সার্চ ইঞ্জিন বিভিন্নভাবে আমাদেরকে তথ্য প্রদানে সহায়তা করে থাকে। তো এই বিভিন্ন ধরনের সার্চ ইঞ্জিন থেকে আমরা অনুসন্ধান করতে গিয়ে বিভিন্ন ধরনের লজিক বা বিভিন্ন ধরনের কৌশল ব্যবহার করে থাকি। সেই কৌশলগুলো যদি আমরা যথাযথভাবে ব্যবহার করে থাকি তাহলে আমরা আমাদের দ্রুত সময়ের মধ্যে বা অল্প সময়ের মধ্যে আমরা আমাদের কাঙ্ক্ষিত তথ্য পেয়ে থাকবো। তো এটা আপনারা ভূমিকায় বা সার্চ ইঞ্জিন সার্চ টেকনিক্স কি জিনিস সেটা আপনারা উল্লেখ করতে পারেন। সোজা কথা, অনলাইনে কোনো কিছু অনুসন্ধান করতে গিয়ে আমরা যে কৌশলগুলো, যে পন্থাগুলো অবলম্বন করে এই অনলাইনে বা এই সার্চ ইঞ্জিন গুলোর সহায়তায় আমরা তথ্য খুঁজে পাই, সেই খুঁজে পাওয়ার কৌশলকেই সার্চ কৌশল বা অনুসন্ধান কৌশল বলা হয়ে থাকে। আমরা এটা যেটা আলোচনা করতেছি সেটা কিন্তু অনলাইনে মানে ম্যানুয়ালি না। তাহলে আমরা আশা করি বুঝতে পারছি যে সার্চ টেকনিক্স বা অনুসন্ধান কৌশল বলতে আমরা কি বুঝি অনলাইনে। আর এই অনুসন্ধান কৌশলগুলো আমরা মোটামুটি 6 ধরনের অনুসন্ধান কৌশল আছে, 6টা প্রকার আছে। এছাড়া এখানে ইটিসি লিখে দেওয়ার উদ্দেশ্য হচ্ছে এছাড়াও আরো অনেক ধরনের বা কিছু কিছু কৌশল থাকতে পারে যেটা ওই রকম কোনো গুরুত্বপূর্ণ অনুসন্ধান কৌশল না। বেসিক্যালি এই 6 ধরনের অনুসন্ধান কৌশল সম্পর্কে আমাদের ক্লিয়ার একটা ধারণা থাকলে আমরা পরিপূর্ণভাবে একটা পারফেক্ট ভাবে অনুসন্ধান করতে পারবো। তো এর মধ্যে গুরুত্বপূর্ণ যে অনুসন্ধানটা হচ্ছে সেটা হচ্ছে বুলিয়ান লজিক, বুলিয়ান অপারেটর। অর্থাৎ বুলিয়ান লজিক ব্যবহার করে আমরা যে অনুসন্ধানটা করি সেটাকে আমরা বলবো হচ্ছে বুলিয়ান অপারেটর সার্চ টেকনিক্স। 2 নম্বর হচ্ছে অ্যাডজেসেন্সি অপারেটর সার্চ টেকনিক্স। 3 নম্বর হচ্ছে ট্রানকেশন বা ওয়াইল্ড কার্ড। এই ট্রানকেশন বা ওয়াইল্ড কার্ডকে আমরা অ্যাস্টেরিক্সও বলি, যেটা স্টার চিহ্ন দিয়ে দেওয়া থাকে। আমি প্রত্যেকটা বর্ণনা করব, জাস্ট আপাতত শুধু এগুলোর কত প্রকার হতে পারে সেটা বলতেছি। এরপর হচ্ছে ফ্রেজ সার্চিং। ফ্রেজ সার্চিং এর ক্ষেত্রে আমরা ফার্স্ট ব্র্যাকেট দিয়ে দিতে পারি অথবা ইনভার্টেড কমার মাধ্যমে এটা আমরা অনুসন্ধান করতে পারি। এরপর হচ্ছে নেস্টিং বা প্যারেনথেসিস সার্চিং। নেস্টিং মানে হচ্ছে পাখির বাসায়। নেস্টিং বা প্যারেনথেসিস সার্চিং বলতে আমরা এখানে বুলিয়ান লজিক এবং ফ্রেজ সার্চিং, ফার্স্ট ব্র্যাকেট এন্ড অর নট এবং ফার্স্ট ব্র্যাকেট, এই দুইটার সমন্বয়ে যদি কোনো অনুসন্ধান করা হয় তাহলে সেটাকে নেস্টিং বা প্যারেনথেসিস সার্চিং বলা হয়। আর ফাইনালি হচ্ছে রেঞ্জ সার্চিং, অর্থাৎ কোনো গাণিতিক কোনো ধরনের সংখ্যাগত কোনো ধরনের অনুসন্ধান করার জন্য আমরা যদি কোনো ধরনের গাণিতিক টার্ম, লেস দেন, গ্রেটার দেন, প্লাস, মাইনাস, এই ধরনের কোনো সিম্বল ব্যবহার করে যদি কোনো অনুসন্ধান করি সেটাকে আমরা বলবো হচ্ছে রেঞ্জ সার্চিং। বেসিক্যালি এই 6 ধরনের অনুসন্ধান পদ্ধতি। এখন শিক্ষার্থীদের উদ্দেশ্যে আমি বলতে চাই যে স্যার যেগুলো পয়েন্টগুলো বলতেছে সব ইংরেজিতে, এগুলো অনেক কঠিন কিনা বা কিছু না। যদি আপনারা আজকের এই ক্লাসটা আমার মনোযোগ দিয়ে শোনেন, আমার মনে হয় যে এরপর আর কোনো পড়াশোনা করা লাগবে না। আশা করি আমার এই কথার উপর ভিত্তি করেই আপনারা কথাগুলো যদি মনোযোগ দিয়ে শোনেন, এগুলো শুনলেই আপনাদের অটোমেটিক্যালি এরপরে আর কোনো পড়াশোনা কিচ্ছু করা লাগবে না, আপনারা পরীক্ষা অ্যান্সার করতে পারবেন। এটা আমি বিশ্বাস করি। তাহলে আমি শুরুতে আপনাদেরকে যেটা বলি যে আপনারা সার্চ টেকনিক্স বলতে আপনারা বলবেন যে ইন্টারনেটে অনুসন্ধান করতে গিয়ে বিভিন্ন ধরনের সার্চ ইঞ্জিন আছে, সেই সার্চ ইঞ্জিনে আমরা যে কৌশলগুলো অবলম্বন করে অনুসন্ধান করব সেই কৌশলগুলোকে আমরা সার্চ টেকনিক্স বলবো, সোজা কথা। এরপর সার্চ টেকনিক্স কত প্রকার, এই 6টা যে প্রকার আছে এই 6টা কিন্তু একটু আপনার মনে রাখতে হবে, মুখস্থ করতে হবে। সেটা বুলিয়ান অপারেটর কি জিনিস এখন সেই সম্পর্কে আলোচনা করি। আশা করি আপনারা এই আলোচনার মাধ্যমে এটা বুঝতে পারবেন। বুলিয়ান অপারেটর বলতে আমরা বুঝি যখন আমরা কোনো কিছু অনুসন্ধান করি তখন এই অনুসন্ধান করার ক্ষেত্রে অনুসন্ধানকৃত যে টার্মগুলো আছে
সেই টার্মগুলোর মধ্যে সে বিভিন্ন ধরনের রিলেশন তৈরি করে সেই জিনিসটা অনুসন্ধান করার ক্ষেত্রে সহায়তা করে থাকে। অর্থাৎ আমরা যে টার্ম বা যে শব্দগুলো ব্যবহার করব সেই শব্দগুলোকে সে একত্রিত করে সে ওই দুটো শব্দ বা শব্দগুলোর মধ্যে একটা রিলেশন তৈরি করে সে অনুসন্ধান করে থাকে বা ফলাফল প্রদান করার চেষ্টা করে থাকে। এটা বেসিক্যালি আমরা ভেন ডায়াগ্রামের মাধ্যমে, ভেন চিত্রের মাধ্যমে সেটা প্রদর্শন করে থাকি। অর্থাৎ যেটাকে আমরা পাই চার্টও বলে থাকি। পাই চার্ট মানে হচ্ছে, পাই মানে হচ্ছে পয়সা, মানে পয়সা মানে হচ্ছে গোল বৃত্তাকৃতির, অর্থাৎ 360 ডিগ্রির যে বৃত্ত আছে, এইরকম পরস্পর দুইটা বৃত্ত পাশাপাশি রেখে আমরা এই বুলিয়ান লজিক বা অনুসন্ধানটা করে থাকি। তাহলে আমরা বুলিয়ান অপারেটর বলতে আমরা বুঝবো যে এমন একটা অনুসন্ধান পদ্ধতি যেটার মাধ্যমে বিভিন্ন ধরনের শব্দ বা টার্মগুলো আছে সেগুলোকে একত্রিত করে ফলাফল প্রদান করে, প্রথম কথা। এবং সেই ফলাফলটা বেসিক্যালি করা হয় ভেন ডায়াগ্রামের মাধ্যমে বা পাই চিত্রের মাধ্যমে। পরস্পর দুইটি পাই অথবা আমরা সরাসরি ভেন চিত্র বললেও আমাদের হবে, যে ভেন ডায়াগ্রামের মাধ্যমে এই ফলাফলটা প্রদর্শন করে। আমরা যখন কোনো কিছু অনুসন্ধান করব, অনুসন্ধান করার ক্ষেত্রে পরস্পর দুইটি ভেন ডায়াগ্রামের মাধ্যমে অর্থাৎ দুইটি বৃত্তাকৃতির মাধ্যমে সেই ফলাফলটা প্রদান করে যে অনুসন্ধান কৌশল, তাকে আমরা বলবো হচ্ছে বুলিয়ান অপারেটর। তাহলে ভেন ডায়াগ্রাম বা পাই চিত্রের মাধ্যমে এটা ফলাফল প্রদান করে থাকে। তাহলে এই বুলিয়ান অপারেটর হচ্ছে তিন ধরনের হয়ে থাকে। একটা হচ্ছে বুলিয়ান এন্ড অপারেটর, একটা বুলিয়ান অর অপারেটর, একটা বুলিয়ান নট বা নর অপারেটর। এই বুলিয়ান এন্ড অর নট আমি মোট পড়িয়েছিলাম যে সার্চ টেকনিক 6টা, এর মধ্যে এক নম্বর যে টাইপসটা আছে বুলিয়ান অপারেটর, এটা আবার তিন প্রকার। সেটা হচ্ছে একটা বুলিয়ান এন্ড অপারেটর, বুলিয়ান অর অপারেটর আর বুলিয়ান নট অপারেটর। এখন বুলিয়ান এন্ড অপারেটর কি, অর অপারেটর কি, নট অপারেটর কি, সেগুলো আপনারা উল্লেখ করতে হবে। তাহলে এন্ড অপারেটর বলতে আমরা বুঝি যে আমরা যখন কোনো কিছু অনুসন্ধান করতে যাব কোনো একটা বিষয় সম্পর্কে, তখন এই অনুসন্ধান করতে গিয়ে আমরা যদি এন্ড ব্যবহার করি, ধরেন আমি ব্যবহার করলাম অটোমেটেড লাইব্রেরি এন্ড ডিজিটাল লাইব্রেরি, তাহলে এখানে কিন্তু অটোমেটেড লাইব্রেরি একটা কথা এবং ডিজিটাল লাইব্রেরি একটা কথা। এখন আমরা ধরে নিলাম যে আমাদের ইন্টারনেটে, আমাদের ডাটাবেজে 100টা তথ্য আছে। এই 100টা তথ্যের মধ্যে অটোমেটেড লাইব্রেরি সম্পর্কে দেয়া আছে 30টা তথ্য, ডিজিটাল লাইব্রেরি সম্পর্কে তথ্য আছে 30টা তথ্য, এবং ডিজিটাল লাইব্রেরি এবং অটোমেটেড লাইব্রেরি যৌথভাবে আছে 40টা তথ্য। অর্থাৎ এমন আর্টিকেল বা এমন বিষয় সম্পর্কে লেখা যেখানে অটোমেটেড লাইব্রেরি আলাদাভাবে লেখা আছে 30টা, এবং ডিজিটাল লাইব্রেরি সম্পর্কে আলাদাভাবে লেখা আছে 30টা, আর হচ্ছে ডিজিটাল এবং অটোমেটেড দুইটা সম্পর্কেই, দুইটা বিষয়ই একসাথে লেখা আছে 40টা। তাহলে মোট 100টা ডকুমেন্ট আছে। এখন আমরা যদি এই বুলিয়ান লজিক ব্যবহার করে যদি ওই ডাটাবেজে 100টা তথ্যটা খুঁজতে যাই, তাহলে আমরা যদি এন্ড অপারেটর ব্যবহার করি, তাহলে কিন্তু আমাদের ওই অটোমেটেড লাইব্রেরি একসঙ্গে আলাদা যেটা আছে এবং ডিজিটাল লাইব্রেরি আলাদা যেটা আছে, সেই দুইটা তথ্য আমাদের সামনে প্রদর্শন করবে না। আমরা স্বাভাবিক সেন্সে বুঝি এন্ড মানে হচ্ছে সব ধরনের তথ্যগুলো দেখাবে, কিন্তু বুলিয়ান লজিক কিন্তু সে কথা বলে না। অর্থাৎ বুলিয়ান লজিক ব্যবহার করে যদি কোনো কিছু অনুসন্ধান করা হয়, তাহলে অনুসন্ধানকৃত টার্ম থেকে যেখানে এককভাবে যে তথ্যগুলো আছে সেগুলো প্রদর্শন না করে যৌথভাবে যে তথ্যগুলো আছে সেই তথ্যগুলো আমরা পেয়ে থাকি। আর এই বুলিয়ান লজিক আমি বলেছিলাম যে পাই চার্ট বা ভেন ডায়াগ্রামের মাধ্যমে দেখানো হয়। আপনার পরীক্ষার খাতায় ভেন ডায়াগ্রাম বা পাই চার্ট চিত্র অঙ্কন করে আপনারা এইটার উদাহরণগুলো দিবেন। যেমন উদাহরণস্বরূপ বলা যায় যে যদি কোনো একটা ইন্টারনেটের ডাটাবেজে 100টা তথ্য থাকে, এর মধ্যে অটোমেটেড লাইব্রেরি সম্পর্কে 30টা, ডিজিটাল লাইব্রেরি সম্পর্কে 30টা এবং যৌথভাবে 40টা আছে, এইরকম অনুসন্ধান করতে গেলে আমরা বুলিয়ান লজিক এইরকম ফলাফল পাবো। অর্থাৎ এই সাদা অংশ দেখেন, অটোমেটেড লাইব্রেরি যে 30টা অংশ আছে, ডিজিটাল লাইব্রেরির 30টা অংশ, এই অংশটুকু না দেখিয়ে শুধু লাল অংশটুকু, যে অংশটুকু আছে এই 40টা, সেই 40টা ডাটা আমাদের সামনে প্রদর্শন করবে, বাকি 30 এবং 30টা ডাটা প্রদর্শন করবে না। তাহলে আমরা এই সংজ্ঞায় আমরা কি বলতে পারি বুলিয়ান লজিক? তাহলে আপনারা বলবেন বুলিয়ান লজিক এন্ড অপারেটর, এন্ড দিয়ে খোঁজা হয় এবং এই দুটো কিওয়ার্ড বা দুটো টার্মের মধ্যে যদি আমরা এন্ড ব্যবহার করি, তাহলে যৌথভাবে যে অংশটুকু আছে সেটা প্রদর্শন করবে, সিঙ্গেলি আলাদা আলাদা ভাবে যে অংশটুকু আছে সেটা আমাদের সামনে প্রদর্শন করবে না। এই রকম সার্চ টেকনিক্সকে আমরা বলবো হচ্ছে বুলিয়ান অপারেটর, এন্ড অপারেটর। এতটুকু আপনারা লিখতে পারবেন আশা করি। আর বলবেন যে এই বুলিয়ান এন্ড অপারেটরটা আমরা দুইটা টার্মের সম্পর্কে আলোচনা করা আছে যে বিষয়, যে ডাটাবেজে, সেই ডাটাবেজ গুলো আমাদের সামনে প্রদান করবে, আলাদা আলাদা কোন ডাটাবেজ প্রদান করবে না। আপনার এখানে দিয়ে দেবেন যে উদাহরণস্বরূপ অটোমেটেড লাইব্রেরি এন্ড ডিজিটাল লাইব্রেরি। এখানে কোন ডাটাবেজে যদি অটোমেটেড লাইব্রেরি সম্পর্কে 30টা থাকে, ডিজিটাল লাইব্রেরি সম্পর্কে আলাদা 30টা থাকে, এবং অটোমেটেড এবং ডিজিটাল লাইব্রেরি সম্পর্কে যৌথভাবে একসঙ্গে যদি 40টা ডকুমেন্ট থাকে, সেই 40টাই আমাদের সামনে প্রদর্শন করবে, বাকি আলাদা আলাদা 30 এবং 30টা যে 60টা ডাটা আছে সেটা আমাদের সামনে প্রদর্শন করবে না।
আপনারা এইরকম একটা চিত্রের মাধ্যমে দিয়ে দিবেন, এইরকম একটা চিত্র দিবেন, দিয়ে নিচে লিখবেন যে চিত্র বুলিয়ান অপারেটর এন্ড লিখে দেবেন। লিখে আপনি লিখবেন যে উপরের চিত্রে আমরা দেখতে পারি যদি অটোমেটেড লাইব্রেরি সম্পর্কে 30টা, ডিজিটাল লাইব্রেরি সম্পর্কে 30টা থাকে, সেগুলো দেখাবে না, এই অংশটুকু আমাদেরকে দেখাবে। আপনারা এরকম বৃত্ত অঙ্কন করবেন, পরে চারিদিকে মার্জিন দিয়ে এই একটা বক্স করে আপনার নিচে চিত্র দিয়ে লিখবেন যে উপরের চিত্রের মাধ্যমে আমরা বুঝতে পারি, দিয়ে একটু আলোচনা করবেন। তাহলে যারা পরীক্ষায় খাতা মূল্যায়ন করবে তারা বুঝবে যে না, স্টুডেন্ট ভালো বুঝেছে এবং তারা ভালো একটা মার্কস আপনাদের দিবে। এখন এগুলো অনেকেই করে কি, যে পরীক্ষার খাতায় এক কোণায় ছোট করে 2টা গোল চিহ্ন দিয়ে দেয়, এরকম না। আপনারা কাটা কম্পাস নিয়ে যাবেন, কাটা কম্পাস দিয়ে স্কেল নিয়ে সুন্দর করে এই চিত্রগুলো অঙ্কন করবেন। এই চিত্রগুলো সাধারণত যদি পেন্সিল দিয়ে অঙ্কন করেন, পরে নিচে কালো কলম বা অন্য কোনো কলম দিয়ে এই ডায়াগ্রাম গুলোর নাম আপনারা লিখবেন, লিখে নিচে বর্ণনা করবেন যে উপরের চিত্রের মাধ্যমে আমরা এই বুঝি। যেহেতু উদাহরণ সহ আসবে এই জিনিসগুলো, তাহলে কথা একেবারেই কম। আপনি কি বুঝেছেন এগুলো এন্ড অপারেটর কি একটু দিয়ে আপনার উদাহরণ দিয়ে আপনারা বলবেন যে উদাহরণ দিয়ে আপনি অটোমেটেড লাইব্রেরি, ডিজিটাল লাইব্রেরি দেওয়ার পরে আপনি এই চিত্রটা অঙ্কন করে দিয়ে আপনারা বলবেন যে উপরের চিত্রের মাধ্যমে আমরা বুঝি যে এটা জাস্ট উদাহরণস্বরূপ আপনারা বলবেন যে এই ধরে নিলাম একটা ডাটাবেজে এতগুলো ডাটা আছে, এর মধ্যে অটোমেটেড সম্পর্কে এতগুলো আছে, ডিজিটাল সম্পর্কে এতগুলো আছে, যৌথভাবে এতগুলো আছে। শুধু যৌথভাবে যে ফলাফলগুলো আছে সেগুলো আমাদের সামনে প্রদর্শন করবে। তাহলে আমরা এই বুলিয়ান অপারেটর এন্ড অপারেটর দিয়ে কি বুঝতেছি, যেখানে যৌথভাবে যে তথ্যগুলো আছে সেই তথ্যগুলো দেখাবে, আলাদা আলাদা ভাবে ইন্ডিভিজুয়ালি আমাদেরকে কোনো তথ্য প্রদর্শন করবে না। তাকে আমরা বলবো হচ্ছে বুলিয়ান অপারেটর এন্ড অপারেটর। এখন আমরা আসি বুলিয়ান অপারেটর অর অপারেটরে, 2 নম্বর যেটা। বুলিয়ান অপারেটর অর অপারেটর বলতে আমরা বুঝি, আমরা যেমন এর আগে খুঁজলাম অটোমেটেড লাইব্রেরি এবং ডিজিটাল লাইব্রেরি, যৌথভাবে যে অংশটুকু আছে সেই অংশটুকু, অর্থাৎ শুধু 40টা ডাটা আমাদেরকে দেখালো। আমরা যদি একই এক্সাম্পল সেট করি যে অর অপারেটর যদি ব্যবহার করি, তাহলে সিঙ্গেলি যে 30টা ডাটা আছে অটোমেটেড লাইব্রেরি সম্পর্কে, সেটা ডিজিটাল লাইব্রেরি সম্পর্কে 30টা যেটা আছে, এবং একসঙ্গে যে 40টা ডিজিটাল এবং অটোমেটেড লাইব্রেরি সম্পর্কে আছে, সবগুলো তথ্য আমাদেরকে সামনে প্রদর্শন করবে। তাহলে আমরা অর অপারেটরটা অনুসন্ধানকৃত টার্মের এমন একটা অনুসন্ধান করার পদ্ধতি যেখানে আমরা সিঙ্গেলি অর্থাৎ আলাদা আলাদা ভাবে যে তথ্যগুলো থাকবে সেগুলো প্রদর্শন করবে, এবং যৌথভাবে যে তথ্যগুলো থাকবে সেগুলো আমাদেরকে সামনে প্রদর্শন করবে। তাহলে আমরা অর অপারেটর তখনই ব্যবহার করব যখন আমাদের বৃহৎ বা অনেক হিউজ আমাদের তথ্য বা ডাটা বা ইনফরমেশন খোঁজার প্রয়োজন হবে, তখন আমরা হচ্ছে অর অপারেটর ব্যবহার করব। তাহলে অর অপারেটর অনুসন্ধানকৃত টার্ম থেকে ব্যাপক ফলাফল বা অনেকগুলো ফলাফল প্রদান করে থাকে। যখন আমরা অনেক ধরনের ফলাফল পেতে যাব, তখন আমরা এই বুলিয়ান লজিক অর অপারেটর ব্যবহার করব। আমরা নিচের এই চিত্রের মাধ্যমে দেখতে পারবো যে আমরা যখন অর অপারেটর ব্যবহার করে অনুসন্ধান করব, তখন সে অটোমেটেড লাইব্রেরি সম্পর্কে যে সিঙ্গেলি যে 30টা ডাটা বা তথ্য আছে সেগুলো দেখাচ্ছে, ডিজিটাল লাইব্রেরি সম্পর্কে 30টা আছে সেটা দেখাচ্ছে, যৌথভাবে যে অংশটুকু আছে সেই অংশটুকু আমাদের সামনে প্রদর্শন করছে। তাহলে অর অপারেটর আমাদের ব্যাপকভাবে অনুসন্ধানকৃত ফলাফল প্রদান করার ক্ষেত্রে সহায়তা করে থাকে, যার মাধ্যমে আমরা অনেক ধরনের তথ্য পেয়ে থাকি। যেখানে সিঙ্গেলি এবং যৌথভাবে তথ্যগুলো থাকবে, সবগুলো তথ্য আমাদের সামনে প্রদর্শন করবে। আশা করি আপনারা বুঝতে পারছেন। এরপরে আমরা পড়বো হচ্ছে নট বা নর অপারেটর। নট বা নর অপারেটর বলতে আমরা কি বুঝি, আমরা যদি স্পেসিফিক্যালি কোনো একটা বিষয় অনুসন্ধান করতে চাই, অর্থাৎ এই প্রযুক্তির যুগে অনেক ধরনের তথ্য ছড়িয়ে ছিটিয়ে আছে বিভিন্ন জায়গায়। এখন আমরা কোনো কিছু অনুসন্ধান করলে, আমি গত ক্লাসে দেখিয়েছিলাম যে আমি যখন লাইব্রেরি লেখে অনুসন্ধান করি তখন 360 কোটি তথ্য আমার সামনে প্রদর্শন করে। 360 কোটি তথ্য থেকে আমার কাঙ্ক্ষিত তথ্যটি ফাইন্ড আউট করা অনেক কষ্টকর। এই জন্য আমরা এই সার্চ লজিক গুলো ব্যবহার করে অনুসন্ধান করে থাকি, যেন আমরা আমাদের কাঙ্ক্ষিত তথ্য সহজেই পেতে পারি। আমরা অনেকগুলো তথ্য থেকে কেন আমরা তথ্য বাছাই করতে যাব। তো এই নট অপারেটর আমাদেরকে অনেক কিছু আননেসেসারি তথ্য, অপ্রয়োজনীয় তথ্য বাদ দিতে সহায়তা করে থাকে। অর্থাৎ আমরা যখন কোনো কিছু অনুসন্ধান করি সার্চ ইঞ্জিন এগুলো ব্যবহার করে, তখন কিন্তু সে ওর মধ্যে একটা বিভিন্ন ধরনের রিলেশন তৈরি করে আমাদেরকে অনুসন্ধানকৃত ফলাফল প্রদান করে থাকে। তো এই আমরা যদি আমাদের একেবারেই কাঙ্ক্ষিত, অনাকাঙ্ক্ষিত বা অপ্রাসঙ্গিক তথ্যগুলোকে বাদ দিয়ে যদি আমরা কোনো কিছু অনুসন্ধান করতে চাই, তাহলে হচ্ছে এই বুলিয়ান অপারেটর নট বা নর অপারেটর খুবই কার্যকর একটা পদ্ধতি। সেটা কি রকম, আমরা এই বুলিয়ান লজিক আমরা আমরা এই একই উদাহরণ সেট করেছি যে অটোমেটেড লাইব্রেরি নট অর নট নর ডিজিটাল লাইব্রেরি, আমরা যদি এটা লিখে অনুসন্ধান করি, তাহলে আমরা দেখবেন যে এখানে আমরা যদি চাচ্ছি শুধুমাত্র অটোমেটেড লাইব্রেরি সম্পর্কে, বা আমরা শুধুমাত্র ডিজিটাল লাইব্রেরি সম্পর্কে জানতে চাচ্ছি, তাহলে আমরা যদি লিখে দেই যে অটোমেটেড লাইব্রেরি নট অর নট ডিজিটাল লাইব্রেরি, তাহলে আমরা দেখেন কি ফলাফল পাবো। এখানে শুধুমাত্র অটোমেটেড লাইব্রেরি সম্পর্কে যে 30টা তথ্য আছে সেগুলো দেখাবে, যৌথভাবে অটোমেটেড এবং ডিজিটাল লাইব্রেরি সম্পর্কে যেটা আছে সেটা কিন্তু আমাদের আর দেখাবে না। আবার সিঙ্গেলি যেটা ডিজিটাল লাইব্রেরি আছে সেটা তো আমাদের দেখানোর প্রশ্নই আসে না।
কারণ আমরা সেটা টোটালি চাইনি। অথবা আমরা যদি লিখে দেই যে ডিজিটাল লাইব্রেরি নট অটোমেটেড লাইব্রেরি, তাহলে কিন্তু সেই অটোমেটেড লাইব্রেরিও দেখাবে না, এই যৌথভাবে যে ডিজিটাল লাইব্রেরি সহ অটোমেটেড লাইব্রেরি আছে সেই অংশটুকু দেখাবে না, শুধুমাত্র ডিজিটাল লাইব্রেরি আমাদের সামনে দেখাবে। তাহলে এর সুবিধা কি? আমরা আননেসেসারি অপ্রয়োজনীয় অনেক কিছু আমরা এখান থেকে খুঁজে পাবো না। এখন লাইব্রেরি অনেক ধরনের আছে, আমরা যদি বলতে চাই তাহলে ডিজিটাল লাইব্রেরি, ভার্চুয়াল লাইব্রেরি, ম্যানুয়াল লাইব্রেরি, অটোমেটেড লাইব্রেরি। তাহলে আমরা যদি বলে দেই যে ডিজিটাল লাইব্রেরি ব্র্যাকেট দিয়ে নট ম্যানুয়াল লাইব্রেরি, অটোমেটেড লাইব্রেরি, তাহলে এই জিনিসগুলো আমাদের দেখাবে না, শুধু ডিজিটাল লাইব্রেরি আমাদের সামনে প্রদর্শন করবে। তাহলে আমরা যদি একেবারেই কাঙ্ক্ষিত স্পেসিফিক বা সুনির্দিষ্ট তথ্য খুঁজতে চাই, তাহলে আমরা বুলিয়ান লজিক নট বা নর ব্যবহার করব। তাহলে আমরা এই হচ্ছে মোট বুলিয়ান লজিক তিনটা, যেটা 1 নম্বর পদ্ধতি। আমরা যে 6টা আলোচনা করব তার মধ্যে 1 নম্বর পদ্ধতিটা হচ্ছে বুলিয়ান অপারেটর। তাহলে বুলিয়ান অপারেটর, এন্ড অপারেটর, অর অপারেটর, নট বা নর অপারেটর। আচ্ছা, এটা এই অংশটুকু গেল। এরপরে আমরা আলোচনা করব 2 নম্বর। 1 নম্বরটা আশা করি বুঝতে পারছেন। 2 নম্বর হচ্ছে অ্যাডজাসেন্সি অপারেটর। এই অ্যাডজাসেন্সি অপারেটর হচ্ছে সোজা কথা, আমরা যদি কোনো ধরনের টেক্সট অফ রেকর্ডে বা কোনো একটা ডকুমেন্টের মধ্যে বা কোনো একটা ওয়েবসাইটের মধ্যে আমরা যদি কোনো একটা নির্দিষ্ট প্যারা বা নির্দিষ্ট একটা টপিক সম্পর্কে আলোচনা করতে চাই, তাহলে এই অ্যাডজাসেন্সি অপারেটর খুবই কার্যকর। আপনারা এখন ক্লাস করার পরে আপনারা হচ্ছে গুগলে সার্চ করে দেখবেন যে স্যার যে টেকনিক গুলো পড়ালো, এই টেকনিক গুলো অবলম্বন করে আমরা অনুসন্ধান করে দেখি কিরকম রেজাল্ট দেখাবে। আর আপনি এই টেকনিক ছাড়া অ্যাজ ইউজুয়াল আপনি কোনো একটা অনুসন্ধান করে দেখবেন, দেখবেন যে আপনাদেরকে কিরকম রেজাল্ট দেখায়। আপনি যদি অ্যাডজাসেন্সি অপারেটর ইউজ করে কোনো কিছু লেখেন, ধরেন ন্যাশনাল ইউনিভার্সিটি লেখে গুগলে সার্চ দেন, তাহলে আপনার সামনে প্রায় 100 থেকে 150 কোটি তথ্য মুহূর্তের মধ্যে দেখাবে। কিন্তু অ্যাডজাসেন্সি অপারেটর ইউজ করে দেখবেন যে এখানে 3 থেকে 3,500 ওয়েবসাইট মাত্র আপনাকে দেখাচ্ছে। মানে এটা এতটা কার্যকর। আরো যদি অ্যাডজাসেন্সি অপারেটরের ক্ষেত্রে আরো বাড়ায় দেন, তাহলে আরো স্পেসিফিক তথ্য আপনার সামনে নিয়ে আসবে। তাহলে আমরা অ্যাডজাসেন্সি অপারেটর বলতে আমরা বুঝি যে কোনো ধরনের অনুসন্ধান করার ক্ষেত্রে আমরা যদি কোনো একটা টপিক সম্পর্কে, কোনো একটা নির্দিষ্ট বিষয় সম্পর্কে বা কোনো একটা নির্দিষ্ট প্যারা সম্পর্কে জানতে চাই, কোনো একটা টেক্সট অফ রেকর্ড থেকে কোনো একটা নির্দিষ্ট প্যারা বা নির্দিষ্ট ডকুমেন্ট সম্পর্কে আমরা যদি খুঁজে পেতে চাই, তাহলে অ্যাডজাসেন্সি অপারেটর খুবই কার্যকর। সোজা কথা আপনারা এই কথা বলে দিবেন যে অ্যাডজাসেন্সি অপারেটর যেটা ব্যবহার করা হয় এডিজে অথবা উইথ, বড় হাতের ক্যাপস লক দিয়ে আমরা ব্যবহার করব এডিজে অথবা উইথ ব্যবহার করে। এই যে দেখেন এডিজে অথবা উইথ ব্যবহার করে আমরা যে কিওয়ার্ড গুলো ব্যবহার করব, সেই কিওয়ার্ডের মাঝে আমরা এডিজে এবং অথবা উইথ আমরা যদি ইউজ করে যদি আমরা কোনো কিছু অনুসন্ধান করি, তাহলে আমরা এই কার্যকর আমরা তথ্য খুঁজে পাবো, যেখানে হচ্ছে বিভিন্ন ধরনের টেক্সট অফ রেকর্ড যেটা আমি বলেছিলাম সেই ধরনের তথ্য যদি আমরা খুঁজতে চাই। আর এটা সাধারণত হোস্ট সিস্টেমকে দেখার জন্য বা এর ব্যবহার দেখার জন্য আমরা বিভিন্ন ধরনের কমান্ড ল্যাঙ্গুয়েজ ব্যবহার করা হয়ে থাকে। সেই কমান্ড ল্যাঙ্গুয়েজ গুলো কিন্তু আমরা ওই বাই ডিফল্ট কিন্তু ওখানে সার্চ ইঞ্জিন গুলোতে সেট করে দেওয়া থাকে। এর মাধ্যমে কিন্তু আমরা এই তথ্যগুলো অনুসন্ধান করতে পারি। এখন উদাহরণস্বরূপ যদি আমি বলি যে আপনারা গুগলে ন্যাশনাল ইউনিভার্সিটি সম্পর্কে কোনো একটা নির্দিষ্ট টপিক বা নির্দিষ্ট প্যারা খুঁজতে চান, তাহলে আপনি যদি লিখে দেন যে ন্যাশনাল এডিজে ইউনিভার্সিটি, তাহলে নির্দিষ্ট একটা প্যারা, ওই গুরুত্বপূর্ণ প্যারা যে আছে সেটা আপনার সামনে উপস্থাপন করবে। এখন আপনার যদি মনে হয় 2টা বা 3টা এই সম্পর্কে প্যারা বা ডকুমেন্ট আপনার জানা দরকার, তখন আপনি জাস্ট লিখে দিলেন ন্যাশনাল এডিজে 3 ইউনিভার্সিটি, তার মানে 3টা প্যারা আপনার সামনে এই ধরনের কিছু আছে গুরুত্বপূর্ণ, সেগুলো আপনার সামনে উপস্থাপন করবে। এক্ষেত্রে যারা যে বিষয় অনুসন্ধান করবেন, তখন ধরেন আপনি ডিজিটাল লাইব্রেরি সম্পর্কে আপনি অনুসন্ধান করতে চাচ্ছেন, আপনি লিখবেন ডিজিটাল এডিজে ইউনিভার্সিটি তার লাইব্রেরি, তাহলে আপনি ডিজিটাল লাইব্রেরি সম্পর্কে এই ধরনের টেক্সট অফ রেকর্ড আপনি সুন্দরভাবে আপনি সেটা খুঁজে পাবেন, যার মাধ্যমে আপনি এটা কাঙ্ক্ষিতভাবে আপনার তথ্য অনুসন্ধান করতে পারবেন। এখন আপনি ইনফরমেশন সায়েন্স সম্পর্কে জানতে চাচ্ছেন, আপনি ইনফরমেশন সায়েন্স এডিজে বা উইথ টু লেখে সায়েন্স দিয়ে দিবেন, দেখবেন যে ইনফরমেশন সায়েন্স সম্পর্কে দুটো গুরুত্বপূর্ণ টপিকস টেক্সট অফ রেকর্ড আপনার সামনে চলে আসবে। আপনি এসআর রঙ্গনাথনের 5 লস সম্পর্কে জানতে চাচ্ছেন, আপনি 5 লস অফ রঙ্গনাথন, এখন দেখবেন যে 5 লস অফ রঙ্গনাথন প্রত্যেকটা কিওয়ার্ডের সামনে অটোমেটিক্যালি সে এন্ড অর বা নট, আমি এর আগে যেটা বললাম বাই ডিফল্ট কিন্তু এই সার্চ ইঞ্জিন এটা ধরে নেয়, কিন্তু সেগুলো অ্যাভয়েড করার জন্য এই এডিজে বা অ্যাডজাসেন্সি অপারেটর মারাত্মকভাবে কার্যকর, যেখানে আপনি বিভিন্ন ধরনের টেক্সট অফ রেকর্ড অথবা বিভিন্ন ধরনের গুরুত্বপূর্ণ টপিকস সম্পর্কে আপনি অনুসন্ধান করতে পারেন। তাহলে আপনারা বলবেন যে কোনো ধরনের রেকর্ড বা কোনো একটা নির্দিষ্ট প্যারা সম্পর্কে বা কোনো একটা বিষয় সম্পর্কে অনুসন্ধান করার জন্য আমরা এই অ্যাডজাসেন্সি অপারেটর ব্যবহার করব, যেটা ব্যবহার করা হবে এডিজে অথবা উইথ দিয়ে। আমরা যদি একটা প্যারা সম্পর্কে বা একটা বিষয় সম্পর্কে জানতে চাই, তাহলে আমরা এডিজে লিখবো, আবার 2 বা 3টা যদি প্যারা বা টপিক মানে প্যারা আমরা একসঙ্গে পেতে চাই, তাহলে আমরা 2 এডিজে 2 বা উইথ 2 বা 3 দিয়ে অনুসন্ধান করব, তাকে বলা হবে অ্যাডজাসেন্সি অপারেটর।
এই কথাগুলোই আপনারা পরীক্ষার খাতায় লিখে দেবেন। 3 নম্বর যে ইয়াটা আছে সেটা হচ্ছে ট্রানকেশন বা ওয়াইল্ড কার্ড। ট্রানকেশন বা ওয়াইল্ড কার্ড আপনাদের যারা মোবাইল ফোনে ইউজ করতেছেন তাদের ক্ষেত্রে ওই বিভিন্ন ধরনের যে 1 2 3 কিবোর্ডে অপশন গিয়ে তারপরে আমাদের স্টার চিহ্ন বের করতে হয়, কিন্তু কম্পিউটার বা ল্যাপটপে যারা ইউজ করতেছেন তারা দেখবেন যে 8 নাম্বার যে কিটা আছে 8 1 2 3 4 5 6 7 8 নাম্বার যেটা আছে একদম উপরের দিক থেকে সেই 8 নাম্বারে যে স্টার চিহ্নটা আছে সেটাকে আমরা বলি থাকি ট্রানকেশন বা ওয়াইল্ড কার্ড, এটাকে অ্যাস্টেরিক্সও বলা হয় থাকে। এই অ্যাস্টেরিক্স, ট্রানকেশন বা ওয়াইল্ড কার্ড, এই যে এই সিম্বলটা দেখবেন যে এই স্টার চিহ্ন যে আছে এই স্টার চিহ্নের মাধ্যমে আমরা অনুসন্ধান করে থাকি। এটা অনুসন্ধান করার জন্য খুবই গুরুত্বপূর্ণ এবং কার্যকর একটা মাধ্যম। আমরা কিন্তু অনেকেই এই অনুসন্ধান কৌশলটা জানি না। কিন্তু অ্যাজ এ ইনফরমেশন সায়েন্টিস্ট আপনারা যারা স্টুডেন্ট আছেন, যারা এই লাইব্রেরি সায়েন্স থেকে পড়াশোনা করে আপনারা বিভিন্ন লাইব্রেরিতে বা তথ্য কেন্দ্রে জয়েন করবেন, আপনারা যদি এই তথ্যগুলো জানেন তাহলে অন্যান্যদের চেয়ে কিন্তু আপনি এগিয়ে থাকবেন। আপনি যদি দ্রুত তথ্য পেয়ে থাকেন, তথ্য খুঁজে পাওয়াটা কিন্তু অনেক বড় একটা বিষয়। আপনি যদি কাঙ্ক্ষিত তথ্যটি সঠিক সময় খুঁজে পান, এটা আপনার জন্য একটা বড় অ্যাসেট বা একটা মর্যাদার বিষয় যে আপনি অন্যান্যদের চেয়ে ভালোভাবে তথ্য খুঁজতে পারেন। আচ্ছা, তা এই খোঁজার জন্য এই অ্যাস্টেরিক্স বা ওয়াইল্ড কার্ড বা ট্রানকেশন যেকোনো একটা নাম দিলেই হবে। এটা খুবই একটা গুরুত্বপূর্ণ মাধ্যম যার মাধ্যমে আমরা এই তথ্যটা খুঁজে পাই। তাহলে আপনারা এর সংজ্ঞা দিতে গেলেন যে তথ্য অনুসন্ধান করার ক্ষেত্রে বিভিন্ন ধরনের শব্দ বা অনেক ধরনের বড় ধরনের শব্দ আছে যেগুলো পরিপূর্ণভাবে লিখে আমাদের প্রকাশ করা সম্ভব না। অনেক সময় বানান ভুল হয়ে থাকে বা এই পুরোপুরি স্পেলটা আমাদের জানা থাকে না। এইসব শব্দের ক্ষেত্রে আমরা এই অ্যাস্টেরিক্স চিহ্ন বা ট্রানকেশন বা ওয়াইল্ড কার্ড ব্যবহার করে থাকি। এর আমি উদাহরণ এখানে ৬টা উদাহরণ দিয়েছি। এই ৬টা উদাহরণের মাধ্যমে বেসিক্যালি এই সম্পর্কে আমি একটা পরিপূর্ণ তথ্য বা আপনাদেরকে বুঝাতে পারবো। ধরেন আমি কোনো একটা বিষয় সম্পর্কে খুঁজতেছি, বাট আমার প্রথম অংশটুকু মনে আছে, বাকি অংশটুকু মনে নেই। তাহলে আমি প্রথম অংশটুকু লিখে আমি যদি এস্টিক চিহ্ন দেই, তাহলে এই রিলেটেড যত ধরনের লিগ্যাল ওয়ার্ড আছে, যত ধরনের সঠিক শব্দ আছে, সবগুলো আমার সামনে প্রদর্শন করবে। এখন আমি যদি মনে না থাকে, বাট আমি যদি আমার সামনে যদি একটা কোনো কিছু দেখায়, তাহলে আমি দেখে নিশ্চয়ই মনে করতে পারবো। এই অনুসন্ধান করার ক্ষেত্রে এই ট্রানকেশন বা ওয়াইল্ড কার্ড খুবই গুরুত্বপূর্ণ একটা মাধ্যম। যেমন আমি যদি ইকোনম লিখে এই এস্টিক চিহ্নটা দেই, তাহলে দেখবেন যে এরপরে যে লিগ্যাল ওয়ার্ড গুলো আছে সেগুলো আমার সামনে অটোমেটিক্যালি দেখাবে। যেমন ইকোনমিক্যাল প্রথম অংশটুকু ঠিক দেখাবে, বাকি অংশটুকু যেগুলো হতে পারে সবগুলো দেখাবে এই ট্রানকেশন বা ওয়াইল্ড কার্ড ব্যবহার করার কারণে। যেমন ইকোনমিক্যাল, ইকোনমিক্স, ইকোনমি, এই তথ্যগুলো আমার সামনে দেখাচ্ছে। তাহলে এর মাধ্যমে আমি সহজেই আমার কাঙ্ক্ষিত যে কোন শব্দটা সেটা আমি খুঁজে পাবো। আমার যে কোন টার্মটা হওয়া উচিত বা কোন বিষয় হওয়া উচিত সে সম্পর্কে আমি ধারণা পাবো। এটা গেল ১ নম্বর উদাহরণ। ২ নম্বর উদাহরণ, আমি ধরেন আমি আমার একটা ডাটাবেজে অনুসন্ধান করতেছি। সেই ডাটাবেজে তথ্য আছে ১০০টা কালার সম্পর্কে, রং সম্পর্কে, কালার। তাহলে এই কালার বানান ২ ধরনের, ব্রিটিশ এবং আমেরিকান বানান। এই ধরনের বানানের ক্ষেত্রেও আমাদের হচ্ছে এই ট্রানকেশন বা ওয়াইল্ড কার্ড আমাদের সহায়তা করে থাকে। সেটা কিভাবে সহায়তা করে? ধরেন আমরা কোনো কিছু একটা ডাটাবেজে বিভিন্ন লেখক বিভিন্ন ধরনের তথ্য সংরক্ষণ করেছে। এর মধ্যে কেউ ব্রিটিশ বানান দিয়েছেন ৫০টা, কেউ আমেরিকান বানানে ৫০টা আর্টিকেল বা ডাটা তথ্য সংরক্ষণ করেছে। তারা লিখেছেন। সেই তথ্যগুলো আমরা হুবহু সেভাবে আমরা সংরক্ষণ করেছি। এখন এই যে তথ্যগুলো কালার দিয়ে আছে, COLOR দিয়ে আছে ৫০টা, COLOUR দিয়ে আছে ৫০টা ডাটা। এখন আমি যদি অনুসন্ধান করতে চাই বা আমি যদি কোনো গবেষকদের জন্য তথ্য দিতে চাই, সে আমাকে কালার সম্পর্কে যদি কোনো তথ্য চায়, আমি যদি যেকোনো একটা বানান দিয়ে করি তাহলে ৫০টা তথ্য পাবো। বাকি ৫০টা তথ্য কিন্তু গবেষক বা রিসার্চার কখনোই পাবে না বা আমি নিজেও খুঁজে পাবো না। এইজন্য আমার তো ১০০টা তথ্যই খুঁজে পাওয়া দরকার। ১০০টা তথ্য সম্পর্কে আমার জানা দরকার। তাহলে কিন্তু আমাকে এই ট্রানকেশন বা ওয়াইল্ড কার্ড যদি ব্যবহার করে আমরা অনুসন্ধান করি, তাহলে আমরা ওই ১০০টা তথ্যই পাবো, যে তথ্য থেকে আমরা আমাদের কার্যকরীভাবে অনুসন্ধান করতে পারবো। না হলে কিন্তু আমাদের অসম্পূর্ণ থেকে যাবে। অর্থাৎ 50% ডাটা আমাদের মিসিং থেকে যাবে। তথ্য আমরা পাবো না। 50% তথ্যই পাবো না। তাহলে এক্ষেত্রে আমি যদি COLO এখানে ইউ যেহেতু আছে, আমি এই চিহ্নটা দিয়ে আর লিখে যদি কোনো কিছু সার্চ বক্সে অনুসন্ধান করি, সার্চ ইঞ্জিনে অনুসন্ধান করি, তাহলে সে অনুসন্ধান করবে কি এরকম ভাবে COLOR দিয়ে অনুসন্ধান করবে। সেরকম করে ফলাফল আমাকে ৫০টা প্রদর্শন করবে। আবার COLO এখানে ইউ না ধরে অন্য যে কোনো লিগ্যাল ওয়ার্ড সে ধরতে পারে। এখন ধরলাম COLOUR দিয়ে ৫০টা পাইলো বা ইউ না দিয়ে অন্য কোনো অ্যালফাবেট দিয়ে আরো ৫০টা পাইলো। ১৫০টা আমাকে তথ্য আমার সামনে প্রদর্শন করবে। তাহলে আমরা ওই ১৫০টা থেকে তো আমরা আমাদের কাঙ্ক্ষিত ১০০টা তথ্য আমরা খুঁজে পেতে পারবো। তাহলে কি আমরা যদি আমাদের পরিপূর্ণভাবে অনুসন্ধান করতে চাই, এইরকম বানান সংক্রান্ত কোনো যদি বিষয় হয়, তাহলে কিন্তু আমরা আমাদের কালার সম্পর্কে ৫০টা পাচ্ছি এবং COLOUR এই যে কালার আছে সে সম্পর্কে আমরা ৫০টা তথ্য খুঁজে পাচ্ছি এই ট্রানকেশন বা ওয়াইল্ড কার্ডের মাধ্যমে।
তাহলে আশা করি আপনারা বুঝতে পারছেন এই 2 নম্বর উদাহরণটি। আবার 3 নম্বর যে উদাহরণটা আছে, ধরেন মেডিকেল সায়েন্সের কিছু টার্ম আছে, সায়েন্টিফিক অনেক ধরনের টার্ম আছে যেগুলো হচ্ছে অনেক বড় ধরনের শব্দ হয়ে থাকে। যেমন মায়োকার্ডিওভাস্কুলার ডিজিজ। মায়োকার্ডিওভাস্কুলার ডিজিজ একটা মায়োকার্ডিওভাস্কুলার হচ্ছে একটা শব্দ। এখন মায়োকার্ডিওভাস্কুলার, আমি লাইব্রেরি সায়েন্সের লোক, আমি মেডিকেল সায়েন্সের কোন একটা লাইব্রেরিতে জব করি, বা আমি একটা তথ্য কেন্দ্রে জব করি যেখানে মেডিকেল সায়েন্সের রিসোর্স আছে। এখন একজন লোক এসে, একজন ডক্টর এসে বা একজন রিসার্চার এসে আমাকে বললো যে মায়োকার্ডিওভাস্কুলার ডিজিজ সম্পর্কে কি কি রিসোর্স আছে, ডাটা আছে আপনার ডাটাবেসে, সেগুলো একটু আমাকে একটু বলেন। এখন মায়োকার্ডিওভাস্কুলার ডিজিজ, এখন আমি যদি এই বানানটা লিখতে গিয়ে যদি কোনো ভুল করে থাকি তাহলে কিন্তু আমার সামনে কাঙ্ক্ষিত তথ্যটা আসবে না। আর এই ধরনের মেডিকেল সায়েন্সের টার্ম বা সায়েন্টিফিক টার্ম সবগুলো যে বানান মনে রাখা সম্ভব তাও কিন্তু না, বানান ভুল হতে পারে। এই জন্য আমি যদি প্রথম একটা অংশ লিখে মায়োকার্ডিও লিখে যদি আমি অনুসন্ধান করি, তাহলে কিন্তু মায়োকার্ডিওর পরে যে ধরনের থাকুক না কেন টার্মগুলো, সেই টার্মগুলো বা ওই ধরনের রিসোর্স গুলো আমার সামনে প্রদর্শন করবে। তাহলে আমরা বড় বড় কোনো ধরনের শব্দ বা সায়েন্টিফিক শব্দ বা মেডিকেল সায়েন্স রিলেটেড কোনো বিষয়, এই ধরনের কোনো বিষয় সম্পর্কে অনুসন্ধান করার জন্য আমরা এই ট্রানজিশন বা ওয়াইল্ড কার্ড খুবই কার্যকর একটা মাধ্যম, যার মাধ্যমে এই ধরনের বড় বড় কোনো ধরনের শব্দগুলো যেগুলো বানান লিখতে গিয়ে ভুল হতে পারে, বা অনেক সময় বানান জানা নাও থাকতে পারে, বা টার্মগুলো পরিপূর্ণভাবে নাও থাকতে পারে জানা, সেটা অনুসন্ধান করার ক্ষেত্রে আমাদের এই ট্রানজিশন বা ওয়াইল্ড কার্ড অনেক গুরুত্বপূর্ণভাবে সহায়তা করে থাকে। যেমন 4 নম্বর উদাহরণটা দিয়ে আরো আমরা ক্লিয়ার ধারণা পাবো। যেমন মায়োকার্ডিওভাস্কুলার ধরলাম একটা শব্দ, কিন্তু এই হেমোডায়ালিসিস ইন্ডাক্টেড, এখন হেমোডায়ালিসিস ইন্ডাক্টেড একটা শব্দ, বাট মাঝে হেমোডায়ালিসিস এর পরে একটা হাইফেন দেয়া আছে। এখন আমি যদি হেমোডায়ালিসিস ইন্ডাক্টেড একটা স্পেস দিয়ে অনুসন্ধান করি তাহলে আমার কাছে তথ্য নাও আসতে পারে, অথবা আমি যদি একসঙ্গে এই হাইফেনটা না দিয়ে যদি অনুসন্ধান করি তাহলে আমার কাছে তথ্য নাও আসতে পারে। সেটা সার্চ লজিকের উপর ডিপেন্ড করে ইয়ে করবে। এমন কিছু সার্চ ইঞ্জিন আছে যেখানে তথ্য প্রদর্শন করবে না, আবার কিছু কিছু আছে স্বপ্রণোদিত হয় করতে পারে, ওর সাথে রিলেটেড টার্ম গুলো ম্যাচ করে দিতে পারে। কিন্তু যদি আমরা এমন একটা সার্চ ইঞ্জিনে অনুসন্ধান করি যদি সেটা না দেয়, তাহলে আমরা কিভাবে সেই তথ্যটা খুঁজে পাবো? তাহলে আমরা কখনোই সেটা পাবো না। এক্ষেত্রে আমাদের এই ট্রানজিশন বা ওয়াইল্ড কার্ড আমাদের সহায়তা করে থাকে। যেমন আমি এটা বললাম যে হেমোডায়ালিসিস ইন্ডাক্টেড, এর মাঝে কিন্তু একটা হাইফেন দিয়ে অনুসন্ধান করা, তাহলে আমি যদি হাইফেন না দিয়ে আলাদা শব্দ ধরে দেই নাও তথ্য দেখাতে পারে, আবার যদি একসঙ্গে দেই তাও না দেখাতে পারে। এই জন্য আমরা যদি শুরুর অংশটুকু দিয়ে, আমরা যদি এস্টিক চিহ্ন দিয়ে যদি আমরা অনুসন্ধান করি তাহলে আমাদের সামনে কিন্তু তথ্যটা অটোমেটিক্যালি প্রদর্শন করবে। তাহলে এক্ষেত্রেও এই ট্রানকেশন বা ওয়াইল্ড কার্ড বা এস্টেরিক্স চিহ্ন গুরুত্বপূর্ণ মাধ্যম হিসেবে কাজ করে। এখন আমরা আসি 5 এবং 6 নম্বর, একই ধরনের বিষয়। আমরা জানি সুনামি বানান কি, আমরা অনেকেই জানি না সুনামি বানান, আমরা অনেকেই জানি না নিউমেরিক ভ্যালু, যেটা আমরা লাইব্রেরি ইউজ করি নিউমেরিক ভ্যালু। এই নিউমেরিক বানানটা কি অনেকেই জানে না, যে প্রথমে এম দিয়ে কেমন নিউমেরিক হয়, সুনামি টি কেমনে হয়। এখন আমি ধরেন জানি না ভেবেই আমি সুনামি লেখে অনুসন্ধান করতেছি, নিউমেরিক ভ্যালু প্রথম অংশটুকু এন ই এম ও এন আই সি দিয়ে অনুসন্ধান করতেছি, দেখা গেল কোনো ফলাফল আসতেছে না। অ্যাকচুয়ালি এই নিউমেরিক শব্দটার প্রথমে কিন্তু এম আছে, আমরা অনেকে ভাবতে পারি যে এম নিউমেরিক বা টি সুনামি, অনেকে আমরা মজা করে বলি বা বানান মুখস্থ করার ক্ষেত্রে আমরা এইভাবে বলি যে টি সুনামি বা নিউমেরিক। এই ধরনের শব্দগুলো অনুসন্ধান করার ক্ষেত্রে আমরা যদি কোনো তথ্য খুঁজে না পাই, দেখা গেল আমি এস ইউ এন এম আই লেখে অনুসন্ধান করতেছি, তাহলে আমরা এখানে এই এস্টেরিক্স চিহ্ন বা ওয়াইল্ড কার্ড আমরা দিয়ে অনুসন্ধান করব। তাহলে এই ধরনের যদি আমরা ট্রানকেশন বা ওয়াইল্ড কার্ড দিয়ে অনুসন্ধান করি তাহলে আমরা এই সুনামি, নিউমেরিক ভ্যালু এগুলো সম্পর্কে আমরা তথ্য পাবো। তাহলে আমরা আগে এস্টেরিক্স চিহ্ন দেব, দিয়ে আমরা অনুসন্ধান করব। এছাড়াও এই ট্রানকেশন বা ওয়াইল্ড কার্ড আপনার কাছে মনে হচ্ছে আপনি একটা শব্দ মনে আছে, লাস্টের অ্যালফাবেট মনে আছে, বাকি দুটো মনে নেই, ধরেন 4টা অ্যালফাবেট নিয়ে করি, তো আপনি প্রথম একটা অ্যালফাবেট লিখলেন, লিখে দুইটা এই ট্রানকেশন বা ওয়াইল্ড কার্ড বা এস্টেরিক চিহ্ন যে স্টার আছে, ওই স্টার আপনি দুইটা দিয়ে লাস্টের ওয়ার্ড লিখলেন, দেখবেন যে ওর সাথে ম্যাচ করে সে কি কি ধরনের শব্দ হতে পারে সেগুলো আপনার সামনে দেখাচ্ছে, এবং দেখে আপনি সেটা অনুসন্ধান করতে পারবেন। এটা এতটা কার্যকরী একটা মাধ্যম যার মাধ্যমে আমরা এই অনলাইনে বা আমাদের এই সার্চ ইঞ্জিনে আমরা অনুসন্ধান করতে পারি। আচ্ছা, আশা করি আপনারা এই যে উদাহরণগুলো 6টা উদাহরণ আছে, এর পাশাপাশি আর লাস্টে যেটা বললাম সেটাও কিন্তু কার্যকরী উপায়ে কাজ করে। এর মাধ্যমে আমরা অনুসন্ধান করতে পারবো, যেটাকে আমরা বলবো হচ্ছে ট্রানকেশন বা ওয়াইল্ড কার্ড বা অ্যাস্টেরিক্স সিম্বল, যেটা আমরা স্টার চিহ্ন দিয়ে প্রকাশ করে থাকি। আশা করি বুঝতে পারছেন। 4 নম্বরে আমরা আসবো ফ্রেজ সার্চিং। ফ্রেজ সার্চিং একেবারেই সোজা। আমরা যদি নির্দিষ্ট একটা কোনো ডকুমেন্ট সম্পর্কে, নির্দিষ্ট একটা বিষয় সম্পর্কে অনুসন্ধান করতে চাই, তখন হচ্ছে ফ্রেজ সার্চিং একটা গুরুত্বপূর্ণ মাধ্যম হিসেবে আমাদের সহায়তা করে থাকে। এটা দুইটা মাধ্যমে করা হয়ে থাকে, একটা ফার্স্ট ব্র্যাকেট দিয়ে, ফার্স্ট ব্র্যাকেট
অথবা ডাবল কোটেড, যেটা আমরা ঊর্ধ্ব কমা বলে থাকি, ইনভার্টেড কমা বলে থাকি, এই দুই পাশে, সেটার মাধ্যমে অথবা ফার্স্ট ব্র্যাকেটের মাধ্যমে আমরা অনুসন্ধান করতে পারি। তাহলে ফার্স্ট ব্র্যাকেট অথবা ডাবল কোটেড দিয়ে এই সিম্বল দুটো ব্যবহার করে আমরা যদি কোনো কিছু অনুসন্ধান করে থাকি, তাহলে আমাদের এই সেটাকে আমরা বলবো হচ্ছে ফ্রেজ সার্চিং। যেমন আমি উদাহরণ এখানে দিয়েছি যে আমি যদি আইসিটি সম্পর্কে কোন একটা বিষয়ে জানতে চাই, তাহলে আইসিটি সংক্ষিপ্ত ভাবে লিখলে সে অনেক ধরনের এটা বুঝতে পারে। আমি যদি পরিপূর্ণ রূপ লিখি, তাহলে আইসিটির পূর্ণ রূপ হচ্ছে ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি। তাহলে ইনফরমেশন একটা শব্দ, কমিউনিকেশন একটা শব্দ, টেকনোলজি একটা শব্দ, তিনটা আলাদা আলাদা কিওয়ার্ড। এখন আমি যদি ইনফরমেশন এন্ড অর নট এগুলো ব্যবহার আমরা না দিলেও বাই ডিফল্ট সে একটা ধরে নেয়। তাহলে আমি ইনফরমেশন, কমিউনিকেশন, টেকনোলজি তিনটা টার্ম দিয়ে যদি কোনো কিছু অনুসন্ধান করি, তাহলে কিন্তু সে ইনফরমেশন আলাদা একটা কিওয়ার্ড ধরবে, কমিউনিকেশন আলাদা একটা কিওয়ার্ড ধরবে, টেকনোলজিকে আলাদা একটা ধরবে। সে বিভিন্ন ভাবে অনুসন্ধান করে ইনফরমেশন রিলেটেড তথ্য আমাকে দেখাবে। এর মধ্যে ইনফরমেশন সায়েন্স, ইনফরমেশন ম্যানেজমেন্ট, এই ধরনের টার্ম মানে আমাকে ফলাফলও দেখাতে পারবে। সে ইনফরমেশন, কমিউনিকেশন, টেকনোলজি সম্পর্কে দেখাবে, এর পাশাপাশি এই ধরনের শব্দগুলো দেখাবে। তারপরে কমিউনিকেশন, কমিউনিকেশন ডিসঅর্ডার, কমিউনিকেশন সংক্রান্ত যা আছে তাই অনেক কিছু দেখাবে। টেকনোলজির মধ্যে সে টেকনোলজিকে নিজে এক এক নাম ধরবে। এর মধ্যে কম্পিউটার টেকনোলজি, অন্যান্য আদার দেন যে টেকনোলজি আছে, মেডিকেল টেকনোলজি, বিভিন্ন ধরনের টেকনোলজিক্যাল বিষয়গুলো সে আমার সামনে তুলে ধরবে। এই ধরনের অপ্রয়োজনীয় আননেসেসারি তথ্যগুলোকে বাদ দিয়ে অ্যাকচুয়াল আইসিটি সম্পর্কে যদি আমি জানতে চাই, তখন ফ্রেজ সার্চিং আমাদের একটা কার্যকরী বা একটা পরিপূর্ণভাবে আমাদের অনুসন্ধান করার ক্ষেত্রে আমাদের সহায়তা করে থাকবে, যার মাধ্যমে অনেক অপ্রাসঙ্গিক তথ্য একেবারেই বাদ দিবে। অর্থাৎ এর মাঝে কোনো ধরনের অন্য কোনো কিওয়ার্ড সে আর ধরে নেওয়ার সুযোগ পাবে না। যদি আমি ইনফরমেশন, কমিউনিকেশন, টেকনোলজি লিখে একটা ফার্স্ট ব্র্যাকেট বা ডাবল কোড ব্যবহার করে থাকি, তাহলে সে আমাদের সামনে অ্যাকচুয়ালি ইনফরমেশন, কমিউনিকেশন, টেকনোলজি সম্পর্কে কি বিষয়ে আলোচনা করা আছে সেই তথ্য আমার সামনে উপস্থাপন করবে, অন্য কোনো তথ্য উপস্থাপন করবে না। এই ধরনের অনুসন্ধান পদ্ধতিকে আমরা বলবো হচ্ছে ফ্রেজ সার্চিং, যেটা ব্যবহার করা হয় ফার্স্ট ব্র্যাকেট অথবা ডাবল কোড দিয়ে। আচ্ছা, এরপরে আমরা আসবো 5 নম্বরে, নেস্টিং বা প্যারেনথেসিস সার্চিং। নেস্টিং বা প্যারেনথেসিস সার্চিং, নেস্ট মানে আমি বলেছিলাম পাখির ভাষা। পাখির ভাষা এই কারণে বলা হয় যে এই সার্চ টেকনিক্সে শুরুতে যে আমি বললাম বুলিয়ান অপারেটর, অর্থাৎ বুলিয়ান এন্ড, বুলিয়ান অর এবং বুলিয়ান নট, এই যে তিনটে এন্ড অর নট, এই তিনটে অপারেটর ব্যবহার করে এর পাশাপাশি ফ্রেজ সার্চিং এর ফার্স্ট ব্র্যাকেট, এই দুইটার সমন্বয়ে যদি কোনো অনুসন্ধান করা হয়, তাহলে সেটাকে আমরা বলবো হচ্ছে নেস্টিং বা প্যারেনথেসিস সার্চিং। এই নেস্টিং বা প্যারেনথেসিস সার্চিং আমাদের খুবই গুরুত্বপূর্ণ এবং কার্যকরভাবে এই অনুসন্ধান করতে সহায়তা করে। যদি আমাদের সার্চ করার বা অনুসন্ধান করার বিষয়টা যদি অনেক বৃহৎ কোনো বিষয় থেকে স্পেসিফিক কোনো একটা বিষয় অনুসন্ধান করতে চাই, অনেকগুলো কিওয়ার্ড ব্যবহার করে বা অনেকগুলো কিওয়ার্ড ব্যবহার করে স্পেসিফিক কিওয়ার্ডটা ধরে বাকি কিওয়ার্ড গুলোকে বাদ দেওয়ার ক্ষেত্রে যদি আমরা অনুসন্ধান করতে চাই, তাহলে আমরা কিন্তু এই নেস্টিং বা প্যারেনথেসিস সার্চিং ব্যবহার করে থাকি। আমি যেমন গত ক্লাসে আলোচনা করেছিলাম যে ভ্যানিলা কেক সম্পর্কে যদি আমি খুঁজতে চাই, ভ্যানিলা কেক নট ভ্যানিলা ক্রিম, অথবা ভ্যানিলা কেক অর ভ্যানিলা ক্রিম নট আইসক্রিম, এইরকম যদি কোনো কিছু আমরা অনুসন্ধান করতে চাই, তাহলে কিন্তু আমাদের এই নেস্টিং বা প্যারেনথেসিস সার্চিং মারাত্মকভাবে কার্যকরী, খুবই গুরুত্বপূর্ণ একটা মাধ্যম, যার মাধ্যমে আমরা কাঙ্ক্ষিত তথ্যটি সহজে পেতে পারি এবং অপ্রয়োজনীয় তথ্যটাকে সহজেই বাদ দিতে পারি। যেমন আমি এখানে উদাহরণস্বরূপ আমি সেট করেছি একটা, যে ডিজিটাল লাইব্রেরি এন্ড হাইব্রিড লাইব্রেরি, নট ম্যানুয়াল অর অটোমেটেড লাইব্রেরি। এটা জাস্ট একটা উদাহরণ দেওয়ার জন্য দেয়া, যেখানে আমি বুলিয়ান লজিক তিনটে ব্যবহার করেছি, এন্ড অর নট তিনটেই ব্যবহার করেছি। এখানে আমি দিতে পারতাম যে ডিজিটাল লাইব্রেরি অর হাইব্রিড লাইব্রেরি, তাহলে আরো অনেক বেশি তথ্য আসতো, কিন্তু আমি তিনটা লজিক ব্যবহার করে, তিনটে বুলিয়ান লজিক এবং ফার্স্ট ব্র্যাকেট ব্যবহার করে কিভাবে তথ্য অনুসন্ধান করা যায়, এটা জাস্ট এক্সাম্পল স্বরূপ একটা দেখতেছি। তাহলে আপনারা পরীক্ষার খাতায় এইভাবে লিখতে পারেন যে উদাহরণস্বরূপ আমরা বলতে পারি যে যদি আমরা ডিজিটাল লাইব্রেরি এবং হাইব্রিড লাইব্রেরি সম্পর্কে খুঁজতে চাই, ম্যানুয়াল বা অটোমেটেড লাইব্রেরি সম্পর্কে আমরা যদি তথ্য খুঁজতে না পারি, তাহলে আমাদের নেস্টিং বা প্যারেনথেসিস সার্চিং কার্যকরী উপায়ে আমাদেরকে তথ্য প্রদানে সহায়তা করে থাকে। এতটুকু লিখবেন। লেখার পরে আপনারা যদি লেখেন যে আমরা যদি ডিজিটাল লাইব্রেরি এন্ড হাইব্রিড লাইব্রেরি নট ম্যানুয়াল অর অটোমেটেড লাইব্রেরি লিখি, তাহলে আমরা এর ব্যবহারটা আমরা করবো এইভাবে, ডিজিটাল লাইব্রেরি এন্ড হাইব্রিড লাইব্রেরি একটা ব্র্যাকেট দিলাম। তাহলে এন্ড এর কাজ কি আমরা জানি, যে ডিজিটাল লাইব্রেরি এবং হাইব্রিড লাইব্রেরি এই দুইটা জিনিস একসঙ্গে যেগুলো আছে সেগুলো আমাদের সামনে তথ্য প্রদর্শন করবে। নট দিয়ে কাজ কি, নটের কাজ হচ্ছে এই বাকি অংশটুকু প্রদর্শন করবে না। তাহলে অরের কাজ কি, ম্যানুয়াল অর অটোমেটেড লাইব্রেরি, তাহলে ওই ডাটাবেস থেকে যতগুলো ম্যানুয়াল এবং অটোমেটেড লাইব্রেরি আছে, সেই ম্যানুয়াল এবং অটোমেটেড লাইব্রেরির ডাটাগুলো সে একসঙ্গে করবে। এরপরে এই ডিজিটাল লাইব্রেরি এবং হাইব্রিড লাইব্রেরি কাজ হচ্ছে এই
ডিজিটাল লাইব্রেরি এবং হাইব্রিড লাইব্রেরি সংক্রান্ত যে তথ্যগুলো আছে যৌথভাবে একসঙ্গে আছে, সেই তথ্যগুলো সে একসঙ্গে করার পরে এই নট দিয়ে সে ম্যানুয়াল এবং অটোমেটেড লাইব্রেরি সংক্রান্ত তথ্যগুলো আছে সেগুলোকে সে আলাদা করে শুধুমাত্র আমাদের সামনে প্রদর্শন করবে কি ডিজিটাল লাইব্রেরি এবং হাইব্রিড লাইব্রেরি। এখন আমরা এই উদাহরণের মাধ্যমে বলতে পারি, ধরে নিলাম প্রত্যেকটা তথ্য সম্পর্কে ওই ডাটাবেজে 10টা করে তথ্য আছে, আমি কম করে ধরলাম যে ডিজিটাল লাইব্রেরি সম্পর্কে আছে 10টা, হাইব্রিড লাইব্রেরি সম্পর্কে 10টা, আবার ডিজিটাল লাইব্রেরি এবং হাইব্রিড লাইব্রেরি যৌথভাবে আছে 10টা, ম্যানুয়াল লাইব্রেরি এবং অটোমেটেড লাইব্রেরি সম্পর্কে আছে 10টা। তাহলে মোট 50টা ডাটা থেকে ডিজিটাল লাইব্রেরি এবং হাইব্রিড লাইব্রেরি দেওয়ার কারণে আমরা যৌথভাবে যে 10টা আছে সেই 10টা পাচ্ছি, সিঙ্গেলি যে 10টা আছে সেই 10টা বাদ গেল। নট দেওয়ার কারণে ম্যানুয়াল এবং অটোমেটেড লাইব্রেরি সম্পর্কে 10 এবং 20টা ডাটা আছে সেগুলোকে সে বাদ দিল। তাহলে এই 50টা ডাটার মধ্যে শুধুমাত্র আমাদেরকে সামনে প্রদর্শন করলো কয়টা? 10টা ডাটা। তাহলে নেস্টিং বা প্যারেন্থেসিস সার্চিং অনেকগুলো বিক্ষিপ্তভাবে অপ্রয়োজনীয় বা রিলেটেড কাছাকাছি ওর সাথে সামঞ্জস্যপূর্ণ মনে হলেও আমার চাহিদার বিষয় না বা অনুসন্ধান প্রকৃত বিষয় না, এইরকম কোনো কিছু অনুসন্ধান করার জন্য আমরা নেস্টিং বা প্যারেন্থেসিস সার্চিং ব্যবহার করব। যে অনুসন্ধানের কৌশল হচ্ছে যেখানে বুলিয়ান লজিক এন্ড অর নট ব্যবহার করা হবে এবং ফ্রেজ সার্চিং ব্যবহার করা হবে, তাকে আমরা বলবো হচ্ছে নেস্টিং বা প্যারেন্থেসিস সার্চিং। আমরা এই উদাহরণের মাধ্যমে সেই জিনিসটা আপনারা ব্যাখ্যা করবেন। The digital library and hybrid library first bracket not manual library or automated library লিখলে আমরা শুধুমাত্র ডিজিটাল লাইব্রেরি এবং হাইব্রিড লাইব্রেরি সম্পর্কে যতগুলো আছে সেগুলো আমাদের সামনে প্রদর্শন করবে। লাস্ট ওয়ান যেটা আমরা করব 6 নাম্বার, সেটা হচ্ছে রেঞ্জ সার্চিং। রেঞ্জ সার্চিং বলতে আমরা বুঝবো সেটা হচ্ছে গাণিতিক কোনো ধরনের হিসাব নিকাশ সংক্রান্ত যদি কোনো কিছু অনুসন্ধান করা হয়, অর্থাৎ গাণিতিক ভাবে যদি কোনো কিছু আমরা লেস দেন, গ্রেটার দেন, ইকুয়াল টু, ইকুয়াল নট ইকুয়াল টু, এই ধরনের কোনো কিছু বা প্লাস মাইনাস এই ধরনের যদি কোনো সিম্বল ব্যবহার করে আমরা অনুসন্ধান করি, সে অনুসন্ধান করারও কিন্তু একটা পদ্ধতি আছে। আমি যদি বলে দেই যে 10-এর থেকে ছোট এবং 5-এর থেকে বড় এই ধরনের সংখ্যাগুলো আমার সামনে প্রদর্শন করো, আমি যদি এরকম লজিক সেট করে ওখানে দিয়ে দিই তাহলে সেই জিনিসগুলো আমাদের সামনে সে প্রদর্শন করবে। তাহলে এই ধরনের কোনো গাণিতিক ভাবে কোনো কিছু ক্যালকুলেশন করা বা এই ধরনের ক্যালকুলেট করার ক্ষেত্রে আমরা এই রেঞ্জ সার্চিং ব্যবহার করে থাকি, যেটার মাধ্যমে আমরা কাঙ্ক্ষিত তথ্যটি মুহূর্তের মধ্যেই খুঁজে পেতে পারি। তাহলে এই হচ্ছে গ্রেটার দেন, লেস দেন, ইকুয়াল টু, নট ইকুয়াল টু, এইগুলো প্লাস মাইনাস, এইগুলো হচ্ছে এই রেঞ্জ সার্চিং এর উদাহরণ। তাহলে আমরা মোটামুটি এই 6 ধরনের অনুসন্ধান করে বেসিক্যালি আমরা আমাদের ডাটাবেজে বিভিন্ন ধরনের সার্চ ইঞ্জিনের মাধ্যমে তথ্যগুলো সহজেই খুঁজে পেতে পারি। আর আমরা ফাইনালি মানে উপসংহারে আমরা এটা লিখবো যে আমরা আমাদের যখন কোনো কিছু অনুসন্ধান করতে যাই অ্যাজ এ রিসার্চার হিসেবে বা গবেষক হিসেবে অথবা ইনফরমেশন সায়েন্টিস্ট বা ডকুমেন্টেশনিস্ট হিসেবে অথবা লাইব্রেরিয়ান হিসেবে, তখন কিন্তু আমাদের যদি কাঙ্ক্ষিত তথ্যটি কাঙ্ক্ষিতভাবে সহজভাবে পেতে চাই তাহলে এই প্রযুক্তির যুগে, তথ্য বিস্ফোরণের যুগে অনেক ধরনের তথ্য ছড়িয়ে ছিটিয়ে আছে, এর মধ্যে থেকে আমার স্পেসিফিক কাঙ্ক্ষিত তথ্যটি খোঁজার জন্য এই সার্চ টেকনিক্স গুলো জানা একেবারেই জরুরি। এগুলো যথাযথভাবে জানলে আমরা আমাদের কাঙ্ক্ষিত তথ্যটি মুহূর্তের মধ্যেই খুঁজে পাবো। এই হচ্ছে আমাদের আজকের আলোচ্য বিষয়। আমরা আগামী ক্লাসে ইনশাআল্লাহ আলোচনা করব ইন্ডেক্স এবং ইন্ডেক্স এন্ট্রি সম্পর্কে, যেটা আমাদের 5টা ইউনিট অলমোস্ট শেষ, শুধু একটা ইউনিট একটা অংশ বাদে, যেখান থেকে কিন্তু আমি বলেছিলাম একটা প্রশ্ন প্রত্যেক বছরেই আসে, সরি 1টা বা 1.5টা প্রশ্ন আসে, সেই জিনিসটা আমরা আলোচনা করব একেবারে শেষে, কারণ এটা এরকম করে বোঝানোর কিছু নেই, এখানে থিওরিটিক্যাল কিছু বিষয় যেটা আমি বলেছিলাম যে ব্যানবেজ, ব্যান্সডক, বিআইডিএস, ইফলা, বিভিন্ন ধরনের সংগঠন সম্পর্কে এগুলো আলোচনা, ডকুমেন্টেশন সেন্টার সম্পর্কে, সেগুলো থেকে কিন্তু প্রত্যেক বছর একটা এবং এর সাথে ওর একটা ক্ষুদ্র অংশ শর্ট নোট হিসেবেও আসে। তাহলে আমরা ইনশাআল্লাহ আগামী ক্লাসে ইন্ডেক্স এবং ইন্ডেক্স এন্ট্রি সম্পর্কে আলোচনা করব, এটা মজার বিষয়। এরপরে আমরা ক্লাসে আলোচনা করব অ্যাবস্ট্রাক্ট সম্পর্কে, অর্থাৎ 6, 7 এবং 8 নম্বর ইউনিট আলোচনা শেষ করে আমরা 3 নম্বর ইউনিটের বাকি যে অংশটুকু আছে সেই অংশটুকু ইনশাআল্লাহ আলোচনা করব। এখন আপনাদের কি কি প্রশ্ন আছে আপনারা একটু আমাকে বলেন, আমি আপনাদের প্রশ্নগুলো এখন নিব। আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে একটু আপনারা লিখে অথবা প্রশ্ন ইয়ে করে বলতে পারেন। আনোয়ারকে আমি অনুরোধ করছি আপনি একটু মাইক গুলো ওপেন করে দেন। আপনাদের আশা করি যে একটু প্রশ্ন থাকার কথা। হ্যাঁ।